দর্শক, গত রাতে মধ্যরাতে জামাতের আমির তার জোট সঙ্গীদের নিয়ে যে সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগেই, মানে অর্ধেক ঘোষণার সময়ই তিনি এক অর্থে ফলাফল মেনে নিয়েছিলেন এবং সহযোগিতার রাজনীতির কথা বলেছিলেন। তাতে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা একটা গণতন্ত্রের সৌন্দর্যের দিকে যাচ্ছি এবং বাংলাদেশের রাজনীতিটা সত্যি সত্যি পরিবর্তনের দিকে যাচ্ছে। কিন্তু রাত পোহাতেই সেই চিত্রটা পাল্টে গেছে। গভীর রাতে জামাতের অফিসে তাদের অভ্যন্তরীণ একটা মিটিং হয়েছে, যে মিটিংয়ের তথ্য ফাঁস হয়েছে একটি গণমাধ্যমে, এবং সেই তথ্য বলছে জামাত এই নির্বাচন মেনে নেবে না এবং তারা আনুষ্ঠানিকভাবে এবং এগ্রেসিভ ওয়েতে আন্দোলনে নামবে। তাহলে কি বিএনপি সরকার গঠনের আগেই তারা বিপদে পড়ে যাচ্ছে? জামাত যদি আন্দোলনে নামে এবং তার জোট শরিকদের নিয়ে যদি আন্দোলনে নামে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এটা কি সরকারের ওপরে একটা চাপ, নাকি অন্তর্বর্তী সরকারকে একটা কিছু বোঝানোর ইঙ্গিত? চলুন একটু গণমাধ্যম কি বলছে, কি তথ্য ফাঁস হলো, সেটা কতটা অথেন্টিক, সেগুলো একটু বিশ্লেষণ করে দেখি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম জামাত সহনশীল রাজনীতি, সহযোগিতার রাজনীতির কথা যেটা ইঙ্গিত দিয়েছিল এবং তাদের জোট থেকে গত রাতে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা অর্ধেক হওয়ার পরপরই যখন নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ব্যাপার আমরা দেখেছিলাম, সেটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ গভীর রাতেই একটা ইঙ্গিত দিয়েছিল। সেই ইঙ্গিতে ব্যাপারটা এরকম মনে হয়েছিল যে জামাত নির্বাচন মানবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এমন সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ মিটিংয়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্বাচনের গেজেট প্রকাশের পরপরই জামাত এটার বিরুদ্ধে অবস্থান নেবে এবং আন্দোলনে নামবে। জনকণ্ঠ এই খবরটা দিচ্ছে। জনকণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সংসদে যাচ্ছে না জামাত, অর্থাৎ তারা এই নির্বাচন মানবে না, সংসদেও যাবে না। এখন পর্যন্ত নির্বাচনের ফলাফলে আমরা দেখেছি 297টা আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে বিএনপি এককভাবে 209টা পেয়েছে, জামাত পেয়েছে 68টা আসন, এনসিপি পেয়েছে 6টা আসন এবং তাদের অন্য জোটের প্রার্থী তারা 3টা আসন পেয়েছে। বিএনপি জোট সব মিলিয়ে 211 এবং জামাত জোট সব মিলিয়ে 77টা আসন পেয়েছে, এরকমটা আমরা জানি। সেরকম একটা মুহূর্তে 77 জন সংসদ সদস্য যদি সংসদে উপস্থিত না হন, তাহলে সংসদের চেহারা কি হবে? কি বলছে জনকণ্ঠ? জনকণ্ঠ বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দখল ও কারচুপির অভিযোগে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। রাত 1:30টার পরে মগবাজারে দলীয় কার্যালয় হাইকমান্ডে রুদ্ধদ্বার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তারা 150 আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলবে। যতক্ষণ পর্যন্ত সেটি কার্যকর না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকমান্ডের অন্তত 2 জন জনকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ গভীর রাতে তারা এই সংবাদ সম্মেলনটা করেছিল রাত 11টার পরে, 12টার কিছু সময় আগে। সংবাদ সম্মেলন করার পরে তারা সেখানে মগবাজারে দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার মিটিংয়ে বসে রাত 1:30টার পরে এবং সেই মিটিং থেকে একেবারে শেষ রাতের দিকে এই খবরটা আসে এবং জনকণ্ঠ এই খবরটা নিশ্চিত করছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কথা বলা হয়নি। আমরা জামাতের আমিরের ওই সংবাদ সম্মেলনের পরে অবশ্য জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি নির্বাচনের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, জুবায়ের, তিনি আবার কঠোর আন্দোলনের কথা বলেছিলেন। নির্বাচনে নানা অনিয়ম এবং সেই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি কঠোর আন্দোলনের ইঙ্গিত দিচ্ছিলেন। জামাতের আমিরের ওই সংবাদ সম্মেলনের পরে আমরা দেখেছি তাদের জোটের আরেক নেতা মামুনুল হক, তিনি
নির্বাচন কমিশনে গিয়েছেন তার আসনে ভোটের ফলাফল নিয়ে অভিযোগ জানাতে। তার মানে জামাতের আমিরের যে ওই বক্তব্য, একটা সহনশীল বক্তব্য আমরা শুনেছিলাম, সেই বক্তব্যের বাস্তবতা আমরা রাতেই পরবর্তীতে বাস্তবতার বাইরে কাজ হতে দেখেছি। আবার এর আগে একটা প্রসঙ্গে জামাতের আমিরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের নেতারা বিভিন্ন জন বিভিন্ন নারী বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক নানা ধরনের কথা বলছে। তখন তিনি বলেছিলেন যে প্রধান ব্যক্তি কি বলছেন সেটা আপনারা খেয়াল করবেন, সেটা আপনারা দেখবেন। প্রধান ব্যক্তির কথাই হচ্ছে দলীয় কথা, অন্যরা যা বলছে এগুলো দলীয় কথা না। সেইটা যদি মেনে নেওয়া যায় তাহলে জামাত আমির যেটা বলছেন সেটাই কি মানে সত্য কথা? অন্য যে খবরগুলো আসছে কিংবা অন্য নেতারা আন্দোলনের যে খবরগুলো দিচ্ছেন সেগুলো আদতে বাস্তবতা না কিংবা সত্য না, তেমন কি? জামাত যদি আন্দোলনে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে? আন্দোলনে আমরা জানি, আমরা প্রকাশ্যে একেবারে দেখতেই পেয়েছি এবারে নির্বাচনে যে 59% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন দাবি করছে, সেখানে একটা বড় অংশের ভোট আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের রয়েছে এবং তারা প্রায় শতভাগ ভোটই বিএনপির দিকে মেরেছে। এই কারণেই বিএনপির এই ভূমিধস বিজয়টা হয়েছে। যেখানে জামাত পিছিয়ে পড়েছে, জামাত এই সমর্থনটা পায়নি। কিন্তু তারা যদি আন্দোলনে যায়, তারা কি সেই আন্দোলনে আওয়ামী লীগকেও পাশে পাবে, নাকি বিএনপিকে সাপোর্ট করার কারণে আওয়ামী লীগ মানে অফিসিয়ালি তো সাপোর্ট করেনি, ভোটাররা বিএনপিকে সাপোর্ট করার কারণে আওয়ামী লীগকে তারা কাছে পাবে না? যদিও রাজনীতিতে অনেক কিছুই সম্ভব, রাজনীতিতে কে কখনকার মিত্র কে কখনকার শত্রু এটা আসলে বলা মুশকিল। আচ্ছা, এই মুহূর্তে আওয়ামী লীগের যে অসংখ্য নেতা কর্মী বিদেশে পালিয়ে আছেন, তারা কি ব্যাগ বিছানা সমস্ত গোছগাছ করছেন, বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন? এমনটাই কি? অনেকেই কিন্তু তাই বলছেন। কেন বলছেন? বলছেন এই কারণে যে বিএনপির যে এই ভূমিধস বিজয়ের পিছনে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, পরিষ্কার সমর্থন ছিল, শুধু ঘোষণা বাকি ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি দলে দলে ভোট দিয়েছে। এটা সঠিক কিনা জানি না, শুধুমাত্র গোপালগঞ্জে এর প্রতিফলন ঘটেনি। ভোটলে মানে বিপুল ভোট পেতেন ধানের শীষের প্রার্থীরা, কিন্তু সেখানে অল্প ভোট হয়েছে। অল্প ভোটে অবশ্য যা ভোট হয়েছে সেটা ধানের শীষের পক্ষে হয়েছে। গোপালগঞ্জের 2-3টে আসন সবগুলিতেই বিএনপি জিতেছে। সারা দেশে কি হয়েছে? সারা দেশে বলবো সেটাই, যে আওয়ামী লীগের নেতা কর্মী সংখ্যালঘুরা তারা ভোট দিয়েছে। তারা বুঝতে পারছে যে জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে স্থায়ীভাবে তারা ক্ষতির মধ্যে পড়বে, তাদের আর অধিকার থাকবে না, তারা তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হবে। তো সেই কারণে তারা বাঁচার জন্য ওই অবলম্বন হিসেবে ধরছে ধানের শীষ। যদিও এটাতেই তারা যে ভোট দেয় তা না, হয়তো এই জীবনে প্রথমবারের মতন তারা ধানের শীষে ভোট দিয়েছে শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করার জন্য। এই প্রেক্ষিতে কি এটা বলা যায় যে আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে আসবে? এটা বলার মতন সময় এখনো না হলেও একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। কেন বলি? বিএনপির এই ভূমিধস বিজয় হয়েছে, জামাত কিন্তু স্বাভাবিকভাবে এটা মেনে নেয়নি। তারা বলছে যে জামাতের যে নেতাদের বিজয়ের ব্যাপারে গড়িমসি করা হয়েছে, ফলাফল টেম্পারিং করা হয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে এবং এটা দাঁত ভাঙার জবাব দেওয়া হবে খুব শীঘ্রই। এটা ঘোষণা দিচ্ছে, যদিও বাস্তবতাটা কোন দিকে গড়াবে আমি জানি না, খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না। কিন্তু জামাত কিন্তু থেমে থাকবে না। জামাতের এই যে আজকে অবস্থানে, এই অবস্থান তো তারা কখনো কল্পনা করতে পারেনি। সোশ্যাল মিডিয়া তাদের দখলে, সংসদে তারা ঢুকে গেল,
এবং বেশ বড় সংখ্যায় পার্লামেন্টে আওয়াজ তুলবে, কে আওয়াজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে, নানাভাবে কিন্তু তারা বিএনপিকে ক্রমাগতভাবে আঘাত করতে থাকবে। গঠনমূলক রাজনীতি করবে আমার বিশ্বাস হতে কম লাগে, বিশ্বাস করতে পারছি না, কেননা তারা যে সমস্ত অপপ্রচারের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে এবং সেইগুলিকে প্রশ্রয় দিছে, সুতরাং এখানে বিশ্বাস রাখাটা খুব কঠিন। এখন উপায় কি? জামাতকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক শক্তি তার ঐক্যবদ্ধ হইতে হবে, এবং সেই গণতান্ত্রিক শক্তির একটা অন্যতম শক্তি ছিল আওয়ামী লীগ। গত 15 বছরে তারা ফ্যাসিস্ট আকারে সামনে এসছে, জনগণের সামনে এসছে, কিন্তু তাদের মূল নীতি হচ্ছে গণতন্ত্র, যেমন জাতীয় পার্টিরও মূল নীতি হচ্ছে গণতন্ত্র। এখন এই শক্তিগুলোকে আমার ধারণা যে রাজনৈতিক প্রয়োজনে বিএনপি হয়তো বিবেচনা করতে পারে, যদি আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে রূপান্তর ঘটে এবং তারা যদি ফিরে আসে, আবার নতুনভাবে রাজনীতিটা শুরু করে, তাদের তো একটা অবস্থান আছেই বাংলাদেশে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে তারা নিরঙ্কুশ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর, যে জায়গাগুলোতে এখন হানা দিয়ে জামাত আজকে বেশ ভালো সংখ্যায় আসন পেয়েছে। এই স্পেসটা যদি তৈরি করতে পারে বিএনপি আওয়ামী লীগের জন্য, আমি এটা প্রেডিকশন করছি, এটা কাল পরশু হবে তা না, ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু জামাত আর এক ধাপ পিছিয়ে যাবে। তখন আবার জামাত তার অস্তিত্ব রক্ষা করার জন্য তারা প্রচ্ছন্নভাবে বিএনপিকে সমর্থন দেবে। আমার ধারণা যে বিএনপি খুব অচিরেই বা সহসায় আগামী 5-10 বছরে জামাতকে আর তাদের কাছে টেনে আনবে না, কারণ তারা এখন কনফিডেন্ট, তারা বুঝতে পারছে যে গণতন্ত্রের মূল ঝান্ডা নিয়ে তাদেরকে আগাইতে হবে, তাহলে দেশে বিদেশে গণতান্ত্রিক শক্তিগুলো তাদেরকে সমর্থন দেবে। যদি তারা মৌলবাদী, ধর্মীয় এই সমস্ত বয়ানগুলোকে দলের মধ্যে এনে সেইগুলোকে সামনে আনতে চায়, তাহলে বিপর্যয় ঘটবে, তাহলে বিশ্বের সমর্থন পাবে না। বাংলাদেশের জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা যাবে, কিন্তু বিশ্বের সমর্থন পাওয়া যাবে না। আর বাংলাদেশকে এখন সামনে এগোতে হলে বিশ্বের সহযোগিতার প্রয়োজন। সেই জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতান্ত্রিক ভাবে এগোতে হবে। এখন এগোতে গেলে আওয়ামী লীগকে দরকার, আওয়ামী লীগকে দরকার। ওই একজন নেতা সম্ভবত মির্জা আব্বাস বলেছেন যে ওই জামাতকে ঠান্ডা করতে গেলে আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগ যদি ইন হয়, জামাত আগাইতে পারবে না, জামাত পিছায় যাবে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি সেই পথে যাবে কিনা। বিএনপি বলেছে যে কারো রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এবং কারো রাজনীতি নিষিদ্ধের পক্ষে কিন্তু সারা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, মানবাধিকারের পরিপন্থী। সুতরাং আমার ধারণা যে বিএনপি নিষিদ্ধ করবে না, এবং এখন পর্যন্ত গত 17 মাসে প্রচন্ড চাপ সত্ত্বেও বিএনপি কিন্তু একবারও দাবি করেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নেই। সুতরাং এখন কিন্তু যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে চায়, অঙ্গীকার করে, তাহলে আওয়ামী লীগকে স্পেস দেওয়া দরকার গণতন্ত্রের স্বার্থে, এবং বাংলাদেশে যাতে মৌলবাদী অপশক্তি আর মাথা চাড়া না দিতে পারে, এটাকে ভারসাম্যমূলক একটা অবস্থানে রাখার জন্য আওয়ামী লীগকে এখন বাংলাদেশের রাজনীতিতে অবস্থান একটা তৈরি করে দেয়া, আমার ধারণা এটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে একটা অপরিহার্য দায়িত্ব বলে মনে করছি। দর্শক।